ঈদের চতুর্থ দিন আজকে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবার দিনে এই ভরা বৃষ্টির মধ্যে জোর করে আমাকে বাসা থেকে ট্রেনে হিচড়ে নিয়ে এসেছে। ঘুরতে যাবে মাওয়া। তো ট্রেন চলে আসার সাথে সাথে চট করে উঠে পড়ে গেলাম ট্রেনের ভিতরে, ঢাকা টু কমলাপুর। পরে শুনতে পারলাম যে একজন যাবে না, তার পরিবর্তে আমাকে নেওয়া হয়েছে। ব্যাপারটা বোঝেন তাহলে। তো যাই হোক, কোনো ব্যাপার না। ওই যে দূরে ব্রিজটা দেখছেন, এটা দিয়েই আমরা যাব হচ্ছে মাওয়া, যা পদ্মা সেতুর মধ্য দিয়ে পার হয়ে আমাদেরকে মাওয়া নিয়ে যাবে। কমলাপুর এসে পড়েছি, এখন নামতে হবে। আর যদি না নামি তাহলে ওই মধুমতি ট্রেনটা আমি ফেল করে ফেলবো, বুঝলে। চট করে ট্রেন থেকে নেমে পড়ে গেলাম কমলাপুর স্টেশনের ভিতর। তোমরা যারা টিকিট না কেটে ট্রেনে ওঠো, লুকোচুরি করো, তারা কিন্তু এই কমলাপুর স্টেশনে এসে কট খেয়ে যাবে, একেবারে পাকা। তো স্টেশন থেকে বের হয়ে দেখি ময়দান পুরো ফাঁকা। ভাবছি এক দৌড়েই একেবারে মধুমতি ট্রেনে উঠে যাব। তো যেই ভাবা সেই কাজ। যেতে 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 দেখি কি কাণ্ড রে ভাই! এই স্টেশনের ভিতরে এখনো মনে হচ্ছে ঈদের আমেজটা এখনো শেষ হয়নি। তো যাই হোক, এত ভেবে আমাদের কোনো কাজ নেই, ট্রেন ধরতে হবে, এটা হচ্ছে বড় কথা। কাউন্টারে গেছি, যাওয়ার পরে দিয়ে গেছি যে মধুমতি এক্সপ্রেস ট্রেন পার হয় স্যার। হ্যাঁ, পরে বলতে আপনি কোনো এক কারণ বলতে ট্রেন বন্ধ। যা, এই যে এটা কোনো কথা আব্বাস কর, তোমার এত জোর করে নিয়ে এসেছে যে বৃষ্টির ভিত্তে অনেক আশা নিয়ে ট্রেন আসছে, বন্ধ। কিছু করার নাই। খারাপ হয়ে যায়। নাই তা না, তিনটা ট্রেনটা 6টায় দিচ্ছে। তা তিনটা ট্রেন 6টা দিতে তুই যাবি করে, 6টা বাজে গেলে তুই যাবি করে কিরে বাইতে মানি মনে হয় বাল। আব্বাস? মাইন্ড করে লাভ নাই। শোনো একটা কথা, না আমি যেটা নিয়ে নিছি ওটা নিয়ে নিছি। না ঠিক আছে, আমি একটা কথা বলি, শোনো। যেহেতু আজকে এমন হয়ে গেছে, এটা ভিডিও করা কিছু না। আচ্ছা ও করা এটা জিনিস ভিডিও করা কিছু না, এটা হইতেই পারে না। যেহেতু আজকে ট্রেন ফেল করছে, এটা দোষটা কারোই না। আর কারণ ভালো হইছে, এখন আমার মুড চেঞ্জ হয়ে গেছে, আমি জানি না। মুড ঠিক আছে, তোমার মুড চেঞ্জ হয়ে গেছে। এখন যেহেতু আজকে আয়া পড়ছে এত দূর, তোমরা কিছু করো শুধুমাত্র নাই, সামান্য আজকে নাই, মুডের কারণে যাই বাগা। বৃষ্টিতে ভিজছো না, বৃষ্টিতে ভিজছো না। আমি তোমাকে বলি, আগে ভালো লাগবে। এই মধুমতি ট্রেনটা মিস হওয়াতে ডক্টর আব্বাস আমাদের প্রতি চড়া অভিমান করে বসেছে। এই সব কিছু উপেক্ষা করে আমরা রওনা দিয়েছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর জাদুঘরের উদ্দেশ্যে। কমলাপুর রেল স্টেশন থেকে মেট্রো রেল স্টেশন পর্যন্ত 160 টাকা রিক্সা ভাড়া চাওয়ায় আমরা বেছে নিলাম পায়ে হেঁটেই আমরা চলে যাব। সবার প্রথমে মাসুদ, পেছনে অনিক, ক্যামেরাতে আমি, এবং সবার পেছনে আছে অভিমানী আব্বাস। হাঁটতে হাঁটতে আমরা মতিঝিল মেট্রো রেল স্টেশন যাচ্ছি এবং গন্তব্যস্থল হচ্ছে ঢাকা আন্তর্জাতিক পুরাতন বিমানবন্দর জাদুঘর। এই সোনার বাংলাদেশ যতই উন্নত হোক না কেন, একটা স্বভাব কিন্তু থেকেই যাবে। এই রাস্তার মধ্যে ফুটপাত এবং যত্রতত্র ময়লা আবর্জনা, এটা কখনো পরিবর্তন হবার নয় এবং হবেও না আমি মনে করি। 160 টাকা রিক্সা ভাড়া বাঁচিয়ে নিয়ে আমরা সত্যি হাঁটতে হাঁটতে মেট্রো রেল স্টেশন পৌঁছে গেছি। এই মেট্রো রেল স্টেশনের লম্বা সিঁড়ি বেয়ে উঠতে প্রবীণ লোকদের একটু বেগ পেতেই হবে বলে মনে হচ্ছে। লম্বা সিঁড়ি বেয়ে ওঠার পরে হাতের ডানেই প্রবেশ করলে আপনি টিকিট কাউন্টার দেখতে পাবেন। ছোট্ট লাইনের মাধ্যমে আমরা 4টি টিকিট কাটলাম, জনপ্রতি 50 টাকা, এবং গন্তব্যস্থল আগারগাঁও। টিকিট সংগ্রহ করা শেষ, এবার হচ্ছে প্রবেশের পালা। মূল স্টেশনে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই আপনার টিকিট ভেরিফাই করে তবেই প্রবেশ করতে হবে। পর্যায়ক্রমে টিকিট ভেরিফাই করে মূল স্টেশনে প্রবেশ করেছি, কিন্তু আব্বাসের কি হলো? আব্বাসের টিকিট কোনোভাবে ভেরিফাই হচ্ছে না, তাই স্টেশনের সিকিউরিটি তাকে পাশের প্রবেশ পথ দিয়ে ঢোকার পরামর্শ দিলেন। আমারটা কিন্তু 5 নেই, বুঝছো? তাহলে কি আমি আবার ব্যবহার করতে পারবো? হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি চলন্ত সিঁড়ির মাধ্যমে উপরতলায়, যেখানে আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেল। চলন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠেই দেখলাম মেট্রো রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, তাই সময় নষ্ট না করে উঠে পড়লাম মেট্রো রেলের মধ্যে। ট্রেনে ওঠা মাত্রই আব্বাসের নতুন আরেকটি সমস্যা, সেটা হচ্ছে ট্রেনে কোনো সিট নেই। তাই বসার জন্য কোনো সিট না থাকায় আমাদেরকে এই কামরা থেকে অন্য কামরায় নিয়ে গেল ডক্টর আব্বাস। ঘড়িতে তখন 3:30 বাজে। অনিকের পেছন পেছন আমিও উঠে পড়লাম অন্য কামরায়। ট্রেনের ভিতরে উঠে দেখি সেই পূর্বের কামরার মতো এই কামরায়ও
অনেক ভিড়। তবে কিছুটা সামনে এগোতেই দেখি সিট ফাঁকা এবং সেখানে আব্বাস বসলো, অনিক বসলো, মাসুদ বসলো এবং আমিও বসে পড়লাম। নিঃশব্দে প্রচণ্ড গতিতে মেট্রো রেল ছুটে চলল আমাদের গন্তব্যস্থল আগারগাঁও। মতিঝিল থেকে 7ম স্টেশন হচ্ছে আগারগাঁও। এই মেট্রো রেল সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলাচল করে থাকে। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যস্থলে আসা যাওয়া করতে পারে এবং শীততাপ নিয়ন্ত্রিত এই মেট্রো রেলের মাধ্যমে আমাদের সময় বাঁচে দ্বিগুণ। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল আগারগাঁও। প্রতি 5 মিনিট অন্তর অন্তর যাত্রীরা মেট্রো রেলের চলাচলের সুবিধা ভোগ করতে পারবে। ট্রেন থেকে নেমেই সেই একই রকম দেখতে স্টেশন। আমরা আমাদের গন্তব্যস্থল আগারগাঁওতে পৌঁছে গিয়েছি। তখন ঘড়িতে বাজে 4টা। মতিঝিল রেল স্টেশনের মতো সেই একই অনুরূপ আগারগাঁও রেল স্টেশন। চলন্ত সিঁড়ি বেয়ে এবার নামার পালা। মাসুদ ছবি তুলতে তুলতে নামছে এবং পেছনে অনিক আর আব্বাস সবার আগে নেমেই আমাদের জন্য অপেক্ষা করছে। সিঁড়ি থেকে নেমেই কিছুক্ষণ হাঁটলেই আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে চলে যাব এবং সেখানেই আমরা দেখতে পারবো টিকিট ভেরিফাই মেশিন। পূর্বের মতো এবার টিকিট ভেরিফাই হচ্ছে না, সম্পূর্ণ জমা নেওয়া হচ্ছে। মেট্রো রেল স্টেশন থেকে বের হয়ে কয়েক গজ হাঁটলেই আপনি দেখতে পাবেন পুরাতন বিমানবন্দর জাদুঘর। সিঁড়ি দিয়ে নামতে নামতেই হাতের ডান পাশে ঢাকা আন্তর্জাতিক পুরাতন বিমানবন্দর জাদুঘর সদৃশ্যমান। একেবারে মেট্রো রেল স্টেশনের গা ঘেঁষেই রয়েছে আন্তর্জাতিক পুরাতন বিমানবন্দর জাদুঘর, যার প্রবেশ মূল্য 50 টাকা। ঈদের 4র্থ দিন হওয়াতে পার্কে প্রচণ্ড ভিড়, তবে সচরাচর এমন ভিড় লক্ষ্য করা যায় না। আর বর্তমানে ক্যামেরা হাতে দেখলেই মেয়েরা যেন কেমন কেমনভাবে তাকায়। আমরা টিকিট সংগ্রহ করেছি, এবার ছবি তোলার জন্য টিকিট কিভাবে সাজিয়ে ছবি তুলবে তার বন্দোবস্ত চলছে। আসেন দেখায়। এটি হচ্ছে পার্কে ঢোকার মূল ফটক। ঢোকা মাত্রই চারদিকে সবুজে ঘেরা। এই জনজীর্ণতা কেবলমাত্র ঈদের ছুটির দিন বলেই, কর্মব্যস্ত দিনগুলোতে এত জনজীর্ণতা দেখা যায় না। তো যাই হোক, চলুন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাই। ঢোকা মাত্রই এই ঘন সবুজ অরণ্যের মাঝেই চোখে পড়বে বিশাল দৈত্যাকার এই প্লেন। সবাই ব্যস্ত হয়ে পড়ল ছবি তোলা নিয়ে। এই চারকোনা বস্তুটি দেখতে ঠিক গাড়ির মতো হলেও এটা আদৌ গাড়ি কি না তা আমার জানা নেই। বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত টেলিস্কোপ হবে হয়তো এটি। এই বিমান জাদুঘর পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই প্লেনটি, যেটি কিনা 2020 সালেও সচল ছিল, কিন্তু বর্তমানে এটি হারকিউলিস রেস্টুরেন্টে পরিবর্তন হয়েছে, যা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে অবস্থিত। আমার এই প্লেন ঘোরার ভিডিও দেখে অনিকে বলল আমাকে সেম একই রকম একটি ভিডিও করে দে। পাশাপাশি অভিমানী আব্বাসও বলল আমাকেও করে দিতে হবে, কিন্তু ডক্টর আব্বাস আমাকে দিয়ে 2টি ভিডিও করিয়ে নেয়। এই বিমানটি দেখতে খুবই সুন্দর এবং এর পাশ ঘেঁষেই রয়েছে একটি হেলিকপ্টার, এরপরে আরও একটি, এবং সে আব্বাস আবারও পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে। এটি দেখার শেষ হতে না হতেই আরও একটি। এভাবেই সম্পূর্ণ পার্ক জুড়ে রয়েছে শতাধিক প্লেন, যা শিশুদের জ্ঞান অর্জন ও প্রাপ্তবয়স্কদের জন্য মনোরঞ্জনের জন্য যথেষ্ট।
হঠাৎ দেখি ওরা দুজন এখানে দাঁড়িয়ে আছে। পরে বুঝতে পারলাম রাগ অভিমান নির্বিশেষে আব্বাস আবারও পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। ছবি তোলা শেষ হবার পর আমরা আবার রওনা করলাম পার্কের অপর প্রান্ত দেখার জন্য। অভিভাবকদের চাইতে বাচ্চারা এখানে আসতে পেরে অনেক আনন্দিত। নিজের চোখে এত বিমান দেখার অনুভূতি আপনি এখানে ছাড়া হয়তো অন্য কোথাও পাবেন না। অন্য পাশে যেতে না যেতেই দেখলাম আব্বাস পোস্ট দিয়ে আবার দাঁড়িয়ে আছে হেলিকপ্টারের সাথে। আর তখনই এই অবস্থা, আব্বাস ছবি তুলতে না পেরে রাগে ক্রোধে চলে গেল। আমার আর কি করার, আমিও আব্বাসের পেছন পেছন ছুটে চললাম পার্কের অপর প্রান্তে। এই জার্নির শুরু থেকেই আব্বাসের পেছনে সমস্যা লেগেই রয়েছে। বিষণ্ণ মনে আব্বাস একা একা হেঁটে চলল অজানার উদ্দেশ্যে। আর ঠিক তখনই চোখ পড়ল এই ফাইটার প্লেনগুলোর দিকে। প্রচণ্ড গতিতে ও শব্দ নিয়ে সাই সাই করে উড়ে যাওয়া এই প্লেনগুলো কতই না দেখেছি ছোটবেলায় আকাশে উড়ে যেতে। পাশেই রয়েছে বোমা ও রকেট পট, এগুলো খুবই ভয়ানক এবং বিপজ্জনক। এবং এর পাশেই রয়েছে কিছু এরোপ্লেনের ইঞ্জিন। বাচ্চাদের জন্য রয়েছে আরও একটি শিশু পার্ক, যা পার্কের অভ্যন্তরীণে অবস্থিত। প্রবেশ মূল্য 10 টাকা। এখানে গুরুত্বপূর্ণ কিছু না থাকলেও বাচ্চাদের উপভোগ করার মতো রয়েছে বিভিন্ন রাইডস ও খেলাধুলা করার জন্য পর্যাপ্ত জায়গা। মনোরম এই পার্কের যতদূর চোখ যাবে ততদূরই আপনি দেখতে পাবেন চারদিকে অরণ্য ও সবুজে ঘেরা। সবুজ এই চরণভূমি যে কাউকেই খুব সহজেই মোহিত করে তুলবে। চলুন এবার আপনাদের পার্কের অপর প্রান্তে নিয়ে যাই। এই বাচ্চাদের পার্কের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে মাসুদ ও অনিক। ওরা কেউ আব্বাসকে খুঁজে পাচ্ছে না। মনে আছে আব্বাস এই হেলিকপ্টারের সামনে পোস্ট নিয়ে দাঁড়িয়েছিল। হেলিকপ্টারের সাথে ছবি তুলতে না পেরে হয়তো কোথাও বসে আছে, নয়তো ওই হেলিকপ্টারের সামনেই গেলে আব্বাসকে পাওয়া যেতে পারে। আব্বাসকে আমরা খুঁজে পেলাম না কোথাও, তাই এখন আপনাদেরকে নিয়ে যাব পার্কের একেবারে শেষ প্রান্ত হারকিউলিস রেস্টুরেন্ট, যা এই বিমানবন্দর পার্কের মূল আকর্ষণ। এই পার্কে শেষ করার মতো অনেক কিছুই এখনও আমাদের বাকি আছে। যেমন এইখান থেকে যদি আপনি ডান পাশে দেখেন, ওই দূরে একটা রকেট দেখা যাচ্ছে, যা আমি দেখাইনি, তবে এটা আদৌ রকেট কিনা আমি জানি না। আরও সামনে এগোতেই দেখা যাচ্ছে আরও একটি বিমান, যা দুই প্রবেশদ্বারের একেবারে সামনেই অবস্থিত। এই বিমানটিও বেশ প্রকাণ্ড এবং বড় একটি বিমান। এই বাংলাদেশ বিমান জাদুঘর পার্কের একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে। এখানে যেমন পুরাতন প্লেন ও যুদ্ধ জাহাজ রয়েছে, তার পাশাপাশি রয়েছে সবুজে অরণ্য ঘেরা প্রচুর গাছ। শিশু, কিশোর, বৃদ্ধ, বয়স্ক সকলেই এখানে এসে ঈদের ছুটি কাটাচ্ছে। ঢাকার মধ্যে সবুজে ঘেরা একটি পার্ক। পার্কের এই দিকটাতে আসলে আপনি দেখতে পারবেন কৃত্রিম হাতি ও বাঘের মাথার আদলে তৈরি করা কৃত্রিম সুড়ঙ্গ পথ। মাসুদের ছবি তোলা শেষ হলে আমরা এখন চলে যাব সরাসরি বাঘের মাথার আদলে তৈরি করা সুড়ঙ্গ পথের ভিতর দিয়ে হারকিউলিস রেস্টুরেন্টে। এটাই হচ্ছে হারকিউলিস রেস্টুরেন্ট, যা এই পার্কের মূল আকর্ষণ এবং খুবই সুন্দর একটি বিমান
এবং যার মধ্যে রয়েছে একটি রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টের নাম করা হয়েছে হারকিউলিস। এই রেস্টুরেন্টে ঢুকতে হলে আপনাকে 100 টাকা প্রবেশ ফি দিয়ে তবেই ঢুকতে হবে। এই রেস্টুরেন্টে ঢোকার প্রবেশপথ হচ্ছে 2টি, কিন্তু এখন যে প্রবেশপথটি দেখছেন এটি বন্ধ আছে। আমরা হারকিউলিস রেস্টুরেন্টে এসে তখনই আব্বাসকে দেখতে পাই, এবং সে এই বন্ধ প্রবেশপথ দিয়েই উঠছিল, এবং ওঠার সাথে সাথেই সে দরজার টানাটানি করে এক প্রকার ভেঙে ফেলার উপক্রম করে ফেলেছিল। কিন্তু তৎক্ষণাৎ রেস্টুরেন্টে থাকা একটি মেয়ে এসে তাকে বলে দিল, ভাইয়া এইদিকে না, ওই পাশ দিয়ে আসেন। আব্বাস কিছুটা বিরক্ত হয়েই কিছু না ভেবে পরবর্তীতে সরাসরি ওই সচল প্রবেশপথ দিয়েই ঢোকার জন্য উপরে উঠতে লাগলো। আব্বাসের পেছন পেছন তাকে লক্ষ্য করে আমিও উঠতে লাগলাম। এই রেস্টুরেন্টে উঠতেই চোখে পড়বে বারের মতো একটি রিসিপশন, এবং একই সাথে রয়েছে বসার জন্য লিমিটেড স্পেস। সাথে রয়েছে ছোট্ট একটা ব্যালকনি, যা প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়। ব্যালকনি থেকে বের হয়ে আপনি যদি সোজাসুজি চলে যান তাহলেই প্লেনের ককপিট দেখতে পাবেন, এবং সেখানেই রয়েছে পাইলটের বসার স্থান। এটাও পাবলিকের জন্য উন্মুক্ত। এখানে গিয়েও আমি আব্বাসকে দেখতে পেলাম, সে উঠতে পারছে না, কারণ সেখানে সম্পূর্ণ ভিড় ছিল। তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না আব্বাসের। ঈদের ছুটি থাকার কারণে রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল, যে কারণে আমরা বসার জন্য কোনো জায়গা পাইনি। প্লেনের ককপিটে ওঠা মাত্রই আপনার মনে হবে অন্যরকম এক অনুভূতি, কারণ এই প্লেনটি সত্যি একটি প্লেন, যা 2020 সালেও সচল ছিল। অভিভাবকদের কেমন লাগবে আমি তা জানি না, তবে বাচ্চারা এখানে প্লেনে উঠতে পেরে খুবই খুশি। তো এই পর্যন্তই আজকে হারকিউলিস রেস্টুরেন্ট। এখন বিদায় জানানোর পালা।